হুম, মানে না। আচ্ছা বাদ দে, বল মেয়েটাকে কিভাবে উদ্ধার করা যায় কোনো মারামারি ছাড়া? আমি কি জানি, তুই ভাব। আচ্ছা, পাশে একটা পুরনো হাসপাতাল না? কিন্তু দেখে মনে হচ্ছে। বন্ধু, তুই কি করবি? দেখ কি করি। হাসপাতালে পিছন দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। কিছু পুরনো জিনিস পেলাম, মাথায় একটা বুদ্ধি আসলো। সৌরভকে বললাম ডাক্তারদের মতো সাজতে। ও আমার কথা মতো ডাক্তার সাজলো, মানে একেবারে পিপিই এর ড্রেস পরে নিলাম, সাথে সার্জিক্যাল মাস্কও। কি করবি সেটা বল। আঙ্কেলকে ফোন দিয়ে বল একটা অ্যাম্বুলেন্স পাঠাতে। সৌরভ আমার কথা মতো ফোন দিয়ে বলল মিনিট 20-এর ভেতরে অ্যাম্বুলেন্স চলে আসলো। আমি ওকে পুরোটা প্ল্যান বুঝিয়ে দিলাম। তোর মাথায় এত বুদ্ধি কোথায় রাখিস? সব বাঙালি চিপা বুদ্ধি। একটা স্ট্রেচার নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে 2জন লোক বেরিয়ে আসলো। করোনা রোগী নিতে এসেছি, করোনা হাসপাতাল থেকে, সাইড দিন বলেই লোকটা ভয় ঢুক দিল। আমি আর সৌরভ ভেতরে ঢুকলাম। বোধহয় ডন মহাশয় এখানে নেই, চেলাপেলাতে রেখে গেছে। সবাই শুনুন আপনারা, সবাই হাসপাতালে যান। এই মেয়েটি করোনা পজিটিভ হয়েছে, তাই একে নিতে এসেছি। আর এর সংস্পর্শে যদি কেউ এসে থাকেন তাহলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যান। এই কথা বলার সাথে সাথে কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে গেল, আর মেয়েটিও অজ্ঞান হয়ে গেল। এই সুযোগে ওদের আরো ভয় পাইয়ে দিতে হবে, তাই আমি আরো ভয় দেখাতে লাগলাম। কয়েকজন দ্রুত বেরিয়ে গেল, হয়তো হাসপাতালের উদ্দেশ্যে, আর বাকিরা হাই হুতাশ করছে। আমি আর সৌরভ মেয়েটিকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে নিয়ে বেরিয়ে আসলাম। অ্যাম্বুলেন্সে উঠিয়ে দ্রুত ড্রাইভারকে গাড়ি চালাতে বললাম। আর এদিকে আমরা লুঙ্গি ড্যান্স করছি, সবাইকে বোকা বানাতে পেরে। একটু বাদে মেয়েটির জ্ঞান ফিরল। মেয়েটি আমাদের পিপিইতে দেখে ভূত ভেবে চিৎকার করলো, ওরে খোদা, মোরা ভূত না মানুষ। মাস্ক খুলে কথাটি বললাম। মেয়েটি শান্ত হলো আমার কথা শুনে। কিন্তু আমি অ্যাম্বুলেন্সে কেন? সত্যি কি আমার করোনা হয়েছে? আমি কি বলবো জানি না। মেয়েটির দিকে তাকিয়ে আছি এক নজরে। আরে না, ওইটা তো আমাদের, সরি। এই যে সাব্বিরের চেপা বুদ্ধি, আপনাকে ওখান থেকে বের করে আনার জন্য। মানে বিনা রক্তপাতে শত্রুদের অজ্ঞান করার নিনজা টেকনিক। মেয়েটি সৌরভের কথা শুনে খিক খিক করে হাসতে লাগলো। ওর হাসি দেখে আমি ঘায়েল। এরকম সুন্দর করে কেউ হাসতে পারে আজ জানলাম। এই যে মিস্টার, আপনি এভাবে চেয়ে আছেন কেন? কিছু বলবেন নাকি বোবা? ইয়ে মানে মানে হচ্ছে আসলে। থাক, তোকে আর বলতে হবে না, আমি বলছি। আসলে ও একটু লাজুক তো, তাই কথা কম বলে। ও আচ্ছা, তো আপনারা আমাকে বাঁচালেন কেন? সৌরভ ওকে বলল কিভাবে ওর বাবার কথা শুনে আমরা এসেছি সেটা। এর মধ্যে আমরা মেয়েটির বাড়িতে চলে এসেছি। অ্যাম্বুলেন্সটা সোজা বাড়িতে ঢুকে গেল। আমরা মেয়েটিকে নিয়ে ওর বাবার কাছে গেলাম। মেয়েটির বাবা হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, আর আমাদের অক্ষত দেখে তো আরো অবাক হচ্ছেন। যেখানে পুলিশ সহ কেউ কিছু করতে পারলো না, সেখানে দুটি সাধারণ ছেলে কিভাবে এই অসাধ্য সাধন করলো সেটা ভাবছেন হয়তো। মা, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। আব্বু, তোমার লোকেরা যে এত বুদ্ধিমান সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করব না। তো ইয়াংম্যান, তোমরা কিভাবে ওকে আনলে? সৌরভ সবটা বলল ওনাকে। সবটা বলার পর উনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন হাসতে হাসতে। একটু আগে যার মুখে কোনো হাসির চিহ্ন ছিল না, সে এখন হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তোমার বন্ধুর প্রশংসা করতে হবে তো বলো, এর বিনিময়ে তোমরা কি চাও? তোমরা যা চাবে তাই দিব। বেশি কিছু না আপনার। সৌরভ হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু ওকে থামিয়ে দিয়ে আমি বলতে লাগলাম, আঙ্কেল, আমাদের কিছুই লাগবে না। আপনার মেয়ের জীবন বাঁচাতে পেরেছি, এটাই আমাদের অনেক বড় পাওয়া। এর থেকে বেশি কি চাওয়া থাকতে পারে? আর আপনার কাছে কিছু চেয়ে আমরা এর বিনিময় করতে পারবো না। মেয়েটি সহ ওর বাবা আমার দিকে ক্যাবলা কান্তের মতো চেয়ে আছে। এরকম হওয়াটাই স্বাভাবিক, কেননা এরকম ধনীর মেয়ের জীবনের বিনিময়ে যে কেউ অনেক বড় কিছু চাইবে। কিন্তু সেখানে আমার এরকম উত্তর শুনে ওনারা হয়তো অবাক হয়েছেন। এটা কি করে হয়? তোমরা আমার মেয়ের জীবন বাঁচালে আর কিছু নিবা না? আঙ্কেল, চাওয়ার মতো অনেক কিছুই আছে, কিন্তু একটা জিনিস যেটা আপনার এত সম্পত্তি থাকা সত্ত্বেও আপনার মুখ কিছুক্ষণ আগে হাসি ছিল না, আমাদের জন্য আপনার মুখ এখন হাসি আছে, এটাই অনেক বড় পাওয়া। আমরা কারোর সুখের কারণ হতে পেরেছি, এটাই অনেক। আচ্ছা আঙ্কেল, আমরা তাহলে এখন আসি। না, এটা কি করে হয়? তোমরা কিছু নিবা না, অন্তত আমার মেয়ের বিয়ের দাওয়াতটা তো গ্রহণ করো।
সৌরভ হয়তো আমার প্রতি রেগে আছে, এটাই স্বাভাবিক। আমি হ্যাঁ বলে দিলাম। ওনাদের মুখে হাসি দেখতে পেলাম। একটু পরে বাড়িটা আবার সবার সমাগমে গম গম করতে লাগলো। সন্ধ্যা হয়ে এসেছে। আমি আর সৌরভ আঙ্কেলকে হেল্প করছি বিভিন্ন কাজে। একটু পরে কয়েকটা গাড়ি ঢুকলো বাড়িতে। গাড়িগুলো চেনা চেনা লাগলো। এর মধ্যে আমার বাড়ির কিছু গাড়ি দেখতে পেলাম। হয়তো ওনাদের কেউ নিমন্ত্রণ করা হয়েছে। এটা আমার জন্য সুবিধাজনক না, কারণ আমি চাই না যে ওনারা কেউ, বিশেষ করে আমার মা, খালা, এনারা কেউ আমাকে দেখুক। আমি সৌরভকে সবটা বললাম। সৌরভ আমাকে নিয়ে চলে যেতে চাইলো। আমি ওর সাথে বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। আঙ্কেল দেখে ফেললো আর আমাকে কাজে ব্যস্ত করে দিল। এখন যেতে চাইলেও পারছি না। গাড়িগুলো সব কয়েকটা বিশাল বাগানের একপাশে পার্কিং করা হলো, আর গাড়ি থেকে একে একে সবাই বেরিয়ে এলো। খালা, মা, বাবা, চাচা সবাইকে দেখতে পেলাম। অনিকা, রিমঝিমকে ছাড়া আর বরবেশে চেহারা ফুল দিয়ে ঢাকা একটা ছেলেকে দেখতে পেলাম। সেটা কে আমি জানি না। সবাই প্যান্ডেলের দিকে এগিয়ে গেলে আঙ্কেল ওনাদেরকে বরণ করে নিলেন। আমি সাইডে থেকে সবটা দেখছিলাম। মাকে দেখতে পেলাম। অনেকদিন পর সাথে বাবাকেও। মাকে দেখে চোখের পানি আর বাদ মানল না, টপ টপ করে ঝরতে লাগলো। আসলে বুকে জমা সব অভিমান ঝরে পড়ছে। সৌরভ আমাকে আবার চলে যেতে বলল, কিন্তু আমি ওকে না করলাম। এখানে থাকলে তো আন্টি আঙ্কেল তোকে দেখে ফেলবে। দেখবে না বলে মুখে রুমাল বেঁধে নিলাম মাস্কের মতো করে। এতে কেউ সন্দেহ করবে না, কারণ চারিদিকে করোনা ভাইরাস। সৌরভও একই জিনিস করলো। একটু বাদে কাজে চলে আসলেন, কিন্তু তার আগেই খালা আর খালু তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। কি হলো বুঝলাম না। আমাদের বাড়ির আরো অনেকেই গেল। সবার চেহারায় একটা আতঙ্ক দেখতে পেলাম। কি হয়েছে সেটা আমি জানি না। বিয়ে বাড়িতে এখন কেবল আম্মু, আব্বু আর চাচা চাচি সহ বাড়ির কিছু ছেলে মেয়েরা আছে। যা ভাই, দেখতো একটু কি হয়েছে। আমার খুব টেনশন হচ্ছে। ওকে ভাই, তুই চিন্তা করিস না, আমি গিয়ে দেখছি কি হয়েছে। সৌরভ গিয়ে আম্মুর সাথে দেখা করলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আরে সৌরভ যে, বাবা কেমন আছো তুমি? এই তো আন্টি, আল্লাহ যেমন রাখছে তেমনই। কিন্তু আপনারা এখানে কি করছেন? আজ অনিকের বিয়ে, তাই এখানে এসেছি। অনেকের বিয়ে, এই কথাটি শুনে সৌরভ অনেক অবাক হয়, কারণ অনেক তো রিমঝিমকে ভালোবাসতো। তাহলে আবার অনেকের বিয়ে মানে? অনিকের বিয়ে কোথায়? কেন, এই যে প্যান্ডেল, এটা তো অনিকের বিয়ের জন্যই। এর মানে এই বিয়ে অনিকেরই? হ্যাঁ, অনিকেরই বিয়ে। তুমি এখানে কেন, আর এই বিয়েতেই বা কি করছো? সৌরভ সত্যিটা বলতে পারবে না, তাই মিথ্যা বলল যে যার মেয়ের বিয়ে ওনার সাথে সৌরভের ভালো সম্পর্ক, তাই দাওয়াত দিয়েছে। ও আচ্ছা। আন্টি, আপনাদের বাড়ির অনেককে দেখলাম চলে যেতে, কি হয়েছে, কোনো সমস্যা? বাবা কি বলবো আর, তুমি কাছের লোক, তোমাকে তো আর মিথ্যা বলতে পারবো না। বাড়িতে সমস্যা হয়েছে, রিমঝিম আত্মহত্যা করেছে। রিমঝিম আত্মহত্যা করেছে কেন? বলো না বাবা, আমরা জানি না। সেই জন্যই ওর মা বাবা আরও কয়েকজন গেছে ওকে হাসপাতালে দেখতে। কেন আত্মহত্যা করেছে সেটা কি জানতে পারি? কি জানি বাবা, তুমি হয়তো জানো। সাব্বিরকে অনেক আর ওর জন্য বাড়ি থেকে বের করে দিয়েছে। সাব্বিরের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। তারপর আর কি, সেই দিন রিমঝিমের বিয়ে ছিল, কিন্তু যখনই বিয়েটা হতে যাচ্ছিল তখনই রিমঝিম মাথা ঘুরে পড়ে যায়। আর তারপর ডাক্তার এসে বলে যে রিমঝিম প্রেগনেন্ট। তারপর বিয়েটা ভেঙে যায়। তো বাচ্চার বাবা কে? সাব্বির। কি কি সব যাতা বলছেন? হ্যাঁ বাবা, ওকে যখন জিজ্ঞাসা করা হয় তখন ও এটাই বলে। আমারও বিশ্বাস করতে পারিনি, কিন্তু ওর কথা তো আর ফেলে দেওয়া যায় না। আন্টি হয়তো অনেক বড় ভুল করেছেন, আমি জানি না। তবে সাব্বিরের জন্য আমাদের মাথা কাটা গেছে, আর মান সম্মান যা ছিল সব চলে গেছে। ওকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। জানি না কি পাপ করেছিলাম যে ওর মতো সন্তান পেটে ধরেছিলাম। আগে জানলে বিষ খাইয়ে মেরে ফেলতাম। সৌরভ হঠাৎ করে হা হা করে হাসতে থাকে অনেক জোরে। কি হয়েছে সৌরভ, তুমি হাসছো কেন? এমনি আন্টি, আমি আসছি, ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। অনেক রিমঝিম সবাইকে। মানে কিছু না। এই কথা বলেই সৌরভ চলে আসে। একটু সামনে আসতে দেখতে পাই আমি দাঁড়িয়ে আছি। এমন দূরত্বে দাঁড়িয়ে আছি যেখান থেকে সবটা শোনা যায়। দোস্ত,
আসলে হয়েছে কি? থাক আর বলতে হবে না, যা যা বলেছে সব শুনেছি। আর আজ থেকে আমি এতিম, তুই আন্টি আঙ্কেল ছাড়া কেউ নেই, সবাইকে ঘৃণা করি আমি। দেখ দোস্ত, তোর জায়গায় থাকলে এতক্ষণ আমি বেঁচে থাকতাম কিনা তাও জানি না। তবে একটা কথা বলি, তুই হার মানিস না কখনো। আল্লাহ তোর পরীক্ষা নিচ্ছেন। নিশ্চয় তোর জন্য ভবিষ্যতে ভালো কিছু আছে। আমি সৌরভের কথায় মাথা নাড়ালাম। হয়তো ও যা বলেছে সেটাই ঠিক। মার মুখে আমার নামে বলা কথাগুলো তখন থেকেই আমার কানে বাড়ি খাচ্ছে। কিভাবে একজন মা তার সন্তানকে নিয়ে এরকম বলতে পারে? আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন এমন ব্যবহার আমি বারবার পেয়ে যাচ্ছি? যেই মা আমাকে পেটে ধরে নিজের গর্ভকে কলঙ্ক দিচ্ছে, সেই একদিন আমাকে নিয়ে গর্ব করবে। আর বাকি রইল রিমঝিম আর অনেক, ওদের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। ওরা একটা নিষ্পাপ ছেলের গায়ে কলঙ্কের তীর মেরেছে, যেটার বিষক্রিয়ায় ওরাই ঘায়েল হবে। বিয়ের সময় হয়ে এসেছে। কাজী সাহেব অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। অনেকের স্বাক্ষর নেওয়া হয়ে গেছে, এখন মেয়েটি স্বাক্ষর নিতে যাবে। কাজী সাহেব, মেয়েটি স্বাক্ষর নেওয়া হচ্ছে মানে মেয়েটিকে দিয়ে কবুল বলানো হচ্ছে। কি আজব তাই না? একটা ছেলে একটা নয়, বরং অনেক মেয়ের জীবন নিয়ে খেলা করার পরেও সোনার ছেলে হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আমি কিছু না করেই অপরাধীর মতো সাজা ভোগ করছি। মেয়েটি স্বাক্ষর করতে যাবে, ঠিক তখনই আম্মু এসে সবাইকে থামতে বলল। থামুন সবাই, এ বিয়ে হবে না। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? না, আপনাদের কোনো সমস্যা নেই। সমস্যা আমাদের ছেলের। এই ছেলে আপনার মেয়েকে বিয়ে করার যোগ্যতা রাখে না। এর বউ বাচ্চা সব আছে, যেটা আমরা জানতাম না, মাত্র জানতে পারলাম। তাই আমরা চাই না যে ও আপনার মেয়ের জীবন নষ্ট করুক। আম্মু কি বলছে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। সবাই অবাক হয়ে গেছে আম্মুর কথা শুনে। সবচেয়ে বেশি অবাক হয়েছে অনেক, কারণ ও ভাবতে পারিনি এভাবে ওর মুখোশটা সবার সামনে আম্মু এভাবে খুলে দিবে। এটা দেখে আমিও অবাকের চরম পর্যায়ে আছি। চাচা এসে অনেকের সামনে দাঁড়ালো আর ঠাস 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 করে কয়েকটা চর বসালো অনেকের গালে। জানোয়ার, এই জন্যই তোকে এত আদর যত্ন করে লালন পালন করেছিলাম। তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। অনেক চোরে ধরা পড়ে যাওয়ার পর মুহূর্তে যেরকম মুখ করে সেইভাবেই দাঁড়িয়ে আছে। সৌরভ এসে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো যে, কি রে ভাই, কি হলো? হঠাৎ করে পুরো খেলাটাই তো উল্টে গেল অনেকের। আমিও সেটাই ভাবছি। এইদিকে মেয়েটির বাবা বিয়ে ভেঙে যাওয়ায় মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। তিনি যেন হাত ছেড়ে বাঁচলেন। এরকম একটা ছেলের কাছে নিজের মেয়েকে তুলে দিতে গিয়েছিলেন। মেয়েটি কান্না করছে বসে বসে। আম্মু আঙ্কেলের কাছে গেলেন। দেখুন, যা হয়েছে ভালোই হয়েছে। আপনি এগুলো শোনার পর কখনো আপনার মেয়েকে ওর মতো ছেলের হাতে তুলে দিতে পারেন না। আর আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সর্বনাশ হতে দিতে পারি না। হ্যাঁ ভাইজান, আমার ছেলের চেয়ে 1000 গুণ ভালো ছেলে পাবেন আপনার মেয়ের জন্য। তাই দুঃখ করবেন না, আপনি কষ্ট পাবেন না। কষ্ট তো আমাদের পাওয়ার কথা, এরকম একটা ছেলেকে জন্ম দেওয়ার অপরাধে। বিয়ে বাড়িটা যেন একটা মরা বাড়িতে রূপ নিয়েছে। সবাই চুপচাপ, কেউ কানে কানে ফিসফিস করছে। আঙ্কেলকে আমি আর সৌরভ সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু উনি কিভাবে সমাজে মুখ দেখাবেন আর কেউ ওনার মেয়েকে বিয়ে করবে সেটা নিয়ে হাই হতাশ করছেন। আঙ্কেল, আপনি এমন করবেন না। দেখুন, যা হয়েছে তাতে আপনারই ভালো হয়েছে। আঙ্কেল, আপনার মেয়ের জন্য অনেক ভালো পাত্র পাবেন, তাই চিন্তা করবেন না। কে বিয়ে করবে আমার মেয়েকে? এরপর যদি ওর কোনো দোষ নাও থাকে তাও সবাই ওকে কলঙ্ক দেবে। আরে আঙ্কেল, কি বলেন এসব? কি করবে বিয়ে? চিন্তায় পড়ে গেলাম। একেই বলে মাইন্ডকা চিবা। কি করব ভাবছি। মেয়েটি অত্যন্ত রূপসী, এরকম বউ হোক কে না চাইবে। আর ওকে দেখে তো আমি প্রথম দেখাতেই সেই লেভেলের ক্রাশ খেয়ে বসে আছি। কিন্তু উনি কি আমার বর্তমান পরিচয়ে ওনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন? আপনি কি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন? আমার না আছে গাড়ি, না আছে বাড়ি, না আছে কোটি কোটি টাকা। তাই আপনার কথা আমার কাছে কৌতুক ছাড়া আর কিছুই মনে হলো না। বাবা, এত কথা বলে তুমি আমাকে লজ্জা দিচ্ছ। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই কেউ মানুষ হয় না। আর তোমার কাছে আর কিছু থাক বা না থাক, একটা অনেক বড় মন আসছে, যার থেকে মূল্যবান আর কিছু হয় না। তাই আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে পারলে আমি অন্তত আনন্দিত হব। মরে গেলেও চিন্তা থাকবে না। আপনি ইয়ার্কি করছেন কি আঙ্কেল? আসলে আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন?
তুমি রাজি থাকলে এক্ষুনি এই মুহূর্তে। কিরে সৌরভ, কি বলিস? দোস্ত, আমার কিছু বলার নাই, তোর ইচ্ছাই আমার ইচ্ছা। আচ্ছা আঙ্কেল, আমি রাজি। তুমি রাজি বাবা? হ্যাঁ আঙ্কেল, আমি রাজি। আপনি বিয়ের ব্যবস্থা করুন। বাবা, তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারলে সৌভাগ্য আমার। এই ছেলের থেকে বেশি পছন্দ আমার মেয়ের জামা হিসাবে তোমাকে। আঙ্কেল চলে গেলেন সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করতে। তখনই মাইকে অ্যানাউন্স করা হলো, আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে জানাচ্ছি যে আজকে আমার মেয়ের বিয়ে হবে। আপনারা অনুষ্ঠান থেকে কেউ চলে যাবেন না। আঙ্কেল মাইকে অ্যানাউন্স করলো। একটু বাদে একটা ছেলে আর একটা মেয়ে আমাকে নিয়ে গেল সাথে করে। তারা আমাকে একটা রুম দেখিয়ে পাঞ্জাবি দিয়ে বলল রেডি হতে। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। 3 তলা বাড়িটা অনেক বাংলা ছবি আর স্টার জলসা জি বাংলা নাটকের বাড়িগুলোর মতো। বাড়ির ভিতরে সবাই চলে এসেছে। যেহেতু করোনা পরিস্থিতি, তাই বেশি কজনকে দাওয়াত দেওয়া হয়নি। সবাই সবার থেকে দূরত্ব বজায় রাখছে। মানুষ কম এসেছে বললে ভুল হবে, অনেক মানুষ আছে এখানে। আমি সিঁড়ি দিয়ে নেমে চলে আসলাম। আঙ্কেল আমাকে সবার সাথে মিট করিয়ে দিলেন। সবাই আমাকে সাদরে গ্রহণ করলো, কিন্তু তবুও একটা জিনিস আমার মনে খটকা লাগছে যে আমি তো রাজি, কিন্তু যাকে বিয়ে করতে চলেছি সে রাজি কিনা সেটাই জানা হয়নি। তাই আঙ্কেলকে ডাকলাম। হ্যাঁ বাবা, বলো, কোনো সমস্যা? না আঙ্কেল, শুধু একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলো নিঃসংকোচে। যাকে বিয়ে করতে চলেছি সে রাজি তো এই বিয়েতে? সেটা নিয়ে ভেবো না, আমার পছন্দই ওর পছন্দ। আচ্ছা আঙ্কেল। একটু বাদেই কাজী বিয়ে পড়িয়ে ফেললো। বিয়ে সম্পন্ন, কিন্তু এখনো আমি আমার বউয়ের নামই জানি না। অনেক আজব, তাই না? যেহেতু আমার এখন কোনো বাড়ি নেই, আছে যেটা আছে সেটা সৌরভদের বাড়ি। আঙ্কেল বলল এখানে থেকে যেতে, তাই আমি মানা করলেও উনি শুনবেন না। আমি আন্টি এবং আঙ্কেলকে ফোন দিয়ে সবটা বললাম। উনি আমার বিয়ের কথা শুনে অবাক হলেও অনেক খুশি হয়েছেন, কিন্তু একটু রাগও করেছেন বটে, না জানিয়ে করার জন্য। কিন্তু আমি কি করতে পারি? এখানে আমি নিজেই এখনো ভাবছি কি থেকে কি হয়ে গেল। আর আমার বাবা মা পরিবার কেউ জানতে পারলো না যে আমি বিয়ে করেছি। আর জানলেই বা কি, তারা তো পারলে আমাকে ছোটবেলায় মেরেই দিত। তারা আবার আমার বাবা মা নাকি? ঘন্টাখানেক আগেও আমি অবিবাহিত ব্যাচেলর ছিলাম, কিন্তু এখন বিবাহিত। সৌরভকে রুমে শুতে পাঠিয়ে দিল আঙ্কেল। শুতে যাওয়ার আগে বলে গেল, দোস্ত, তোকে বিড়াল টিড়াল মারতে বলবো না, শুধু এটুকু বলবো মেয়েটার হয়তো তোকে মেনে নিতে কষ্ট হবে, কিন্তু আমি জানি যে ও তোর মতো মানুষকে ভালো না বেসে পারবে না। একদিন না একদিন তোর কাছে ধরা দিবেই। দোয়া রইল আজকের জন্য। এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। সবার কপালে এমন বন্ধু জোটে না। আমি এখন ছাদে বসে আছি, ভাবছি বাসর ঘরে যাব কি যাব না। ব্যাপারটা কেমন যেন না। বিয়ে হতে চলেছিল একজনের সাথে, বাসর হবে আরেকজনের সাথে, আর আমিও বাসর ঘরে ঢোকার সাহস পাচ্ছি না। ভালোবেসেছিলাম তোমাকে নিজের সবটা দিয়ে, কখনো কোনো কিছুর কমতি অনুভব হতে দেইনি। যখন যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু ওর ভালোবাসাটা আমার জন্য ছিল না, ছিল টাকার জন্য। আসলে টাকাই সব। এই জন্যই বোধহয় গ্রিকরা বলেছে মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দিস ওয়ার্ল্ড। মানে টাকাই পৃথিবীতে দ্বিতীয় ঈশ্বর। আজব শোনালেও এটাই সত্য। টাকা থাকলেই সব পাওয়া যায়। এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করলাম গায়ে পানি পড়ছে। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম হালকা বৃষ্টি হচ্ছে। এখানে বসে থাকলে ভিজে যাব, আর ভিজলেই জ্বর আসবে, যেটা আমি একদম চাই না। তাই অনেক চিন্তা ভাবনা করে মনকে নানা কিছু বুঝিয়ে বাসর ঘরে ঢুকে পড়লাম। দরজা খোলাই ছিল, ভেতরটা অন্ধকার, জানালা খোলা, তাই হালকা বাতাস আসছে ভেতর থেকে। আমি রুমের লাইটটা জ্বালালাম। রুমের ভেতর কাউকে দেখতে পেলাম না। মেয়েটা গেল কোথায়? রুমে নেই তো, কোথায় গেছে? আমি রুমে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। হঠাৎ বারান্দা থেকে আওয়াজ পেলাম, আমি কোন জিনিসটা না যে নিচে বা শোকেজে চিপাই খুঁজে পাবেন। আওয়াজটা সেই মেয়ের, থুক্কু, আমার বউয়ের। আমি বারান্দায় গেলাম, গিয়ে দেখলাম বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। আমার বউ এখানে কি করছেন? ভিজে যাবেন তো, বৃষ্টি তো বেড়ে গেছে, ভেতরে চলে আসুন। আপনি যান, আমি আসছি। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। বাইরের থেকে আলো এসে মেয়েটির মুখে লাগছে। বৃষ্টির পানির ফোঁটাগুলো মুক্তার মতো চিকচিক করছিল। মেয়েটিকে দেখেছে প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছিলাম। তাই আমি চাইবো যে সারা জীবন সবটা ভালোবাসা দিয়ে আগলে রাখতে। কিন্তু এই সৌন্দর্য আর চাকচিকের ভেতরেও একটা জিনিস স্পষ্ট লক্ষ্য করলাম যে মেয়েটির মুখটা মলিন হয়ে রয়েছে,
মানে কোনো কারণে হয়তো মন খারাপ, এটাই স্বাভাবিক আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু ওকে মন খারাপ করে থাকতে দেওয়া যাবে না, তাই ভাবলাম কিছু করা যাক। এই যে আপনার নামটা জানি কি? মেয়েটি চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। আপনি আমাকে বিয়ে করেছেন আর আমার নাম জানেন না? না তো। আসলেই জানেন না? না। আমার দিকে কতক্ষণ চেয়ে রইলো, তারপর হা 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 করে মুক্তা জোড়া হাসি দিল। আপনি হাসছেন কেন? আমি কি এমন বললাম? আমি হয়তো প্রথম মেয়ে যার বর বাসরাতে তার নাম জিজ্ঞেস করেছে। ও আচ্ছা, জানি না, তাই তো জিজ্ঞাসা করছি। আমার নাম জান্নাতুল ফিহা, ঠিক আপনার মতোই। মানে? কিছু না, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন, কি বলতে চান? দেখুন, আপনাকে আমার মেনে নিতে কিছুটা সময় লাগবেই। প্লিজ আমার ওপর জোর খাটানোর চেষ্টা করবেন না। এইটুকুই? হ্যাঁ। আচ্ছা, আপনি এখন আমার স্ত্রী। আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনোদিন আপনার কাছে যাব না, তাই নিশ্চিন্তে থাকতে পারেন। আমি জানতাম আপনি মানুষ, তাই মানা করবেন না। ধন্যবাদ। আমি আমার জন্য কিছু সাধারণ কাপড় চোপড় আনিয়ে নিয়েছিলাম আঙ্কেলকে বলে, পাঞ্জাবি খুলে সেগুলো পরে নিলাম। জান্নাত বারান্দায় দাঁড়িয়ে রইল। আমি একবার ডাক দিলাম এবং ভিজতে মানা করলাম, কিন্তু আমার কথা না শুনে ভিজতে লাগলো। আমার আর কি বলার থাকতে পারে এখানে। একটা বালিশ নিয়ে সোফাতে শুয়ে পড়লাম। কিছুক্ষণের ভেতর চোখ বন্ধ হয়ে এলো, মানে ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ একটা পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। চোখ মেলে চেয়ে দেখলাম খাটের সাইডে রাখা কাচের শোপিসটা পড়ে গেছে। আমি স্পষ্ট কারো গোঙানির আওয়াজ শুনতে পেলাম। সোফা থেকে উঠে গেলাম দেখার জন্য। বিছানাতে জান্নাতকে দেখতে পেলাম, জান্নাতি গোঙাচ্ছে। আমি বুঝতে পারলাম কিছু একটা সমস্যা হয়েছে, তাই ওর কপালে হাত দিলাম দেখার জন্য, কিন্তু কপালে হাত দিলাম না, গরম উনুনে, সেটা বুঝতে পারলাম না। জান্নাতের শরীর আগুনের মতো গরম হয়ে রয়েছে, মানে জ্বর এসেছে। বৃষ্টিতে ভেজার ফলেই জ্বর এসেছে। এখন আমি কি করব সেটা ভাবছি। এত রাতে ডাক্তার পাবো কোথায়? আর আমি তো তেমন কিছু জানিও না যে জ্বর এলে কি করতে হয়। শুধু মাকে দেখেছিলাম কাপড় ভিজিয়ে মাথায় পট্টি দিতে, আমিও সেটাই করলাম। একটা বাটিতে করে একটু পানি আনলাম, পকেট থেকে রুমালটা বের করে ওর মাথায় জল পট্টি দিতে লাগলাম, কিন্তু ওর জ্বর কিছুতেই কমছিল না। আমি অনেক ভয় পেয়ে গেলাম, ওর কিছু হয়ে যাবে না তো। সৌরভকে ফোন দিলাম, কয়েকবার রিং দিলাম, কিন্তু ধরলো না, হয়তো ঘুমিয়ে আছে। আবার দিলাম, এবার ধরলো। ওকে সবটা খুলে বললাম। ও বলল যে কয়েকটা কাঁথা দিয়ে শরীর মুড়ে দিতে, এতে করে শরীর ঘাম দিয়ে জ্বর চলে যাবে। আমিও সেটাই করলাম। কয়েকটা কাঁথা কম্বল যা পেলাম সব দিয়ে ওকে মুড়ে নিলাম, কিন্তু হঠাৎ ও আমার হাত ধরে টান দিল আর আমি ওর উপরে গিয়ে পড়লাম। আমি অনেক ভয় পেয়ে গেলাম, ওর কিছু হয়ে যাবে না তো। সৌরভকে ফোন দিলাম, কয়েকবার রিং হলো, কিন্তু ধরলো না, হয়তো ঘুমিয়ে আছে। আবার দিলাম, এবার ধরলো। ওকে সবটা খুলে বললাম। ও বলল যে কয়েকটা কাঁথা দিয়ে শরীর মুড়ে দিতে, এতে করে শরীরটা ঘাম দিয়ে জ্বর চলে যাবে। আমিও সেটাই করলাম। কয়েকটা কাঁথা কম্বল যা পেলাম সব দিয়ে ওকে মুড়ে দিলাম, কিন্তু হঠাৎ ও আমার হাত ধরে টান দিল আর আমি ওর উপর গিয়ে পড়লাম। ওর মুখের কাছে আমার মুখ, ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে, গলায়, মুখে পড়ছে। কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। আমি সরতে চাইলাম, কিন্তু ও কোল বালিশের মতো আমাকে জড়িয়ে ধরলো। আমি নড়তে পারছিলাম না। অনেক শক্তি আছে মেয়েটার বলতে হবে। আর কিছুক্ষণ এভাবে থাকার পর আমার চোখ লেগে এলো। সকালে গালে অনেক জ্বলন অনুভব করলাম, মনে হয় কেউ আমাকে থাপড়াচ্ছে, কিন্তু আমাকে আবার থাপড়াবে কে? চোখ খুললাম, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। গতকাল রাতের সবটাই মনে পড়ে গেল। আর আমার বিছানার পাশেই দেখতে পেলাম জান্নাতকে রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। কেন সেটা বুঝতে পারলাম না। এর মানে জান্নাত আমার গালে থাপ্পড় দিয়েছে, কিন্তু কেন? এই ছোট লোকের বাচ্চা, তোকে এত অনুরোধ করে বললাম যে আমার একটু সময় দরকার নিজেকে গুছিয়ে নিতে, কিন্তু তোর সহ্য হলো না। জান্নাত কেন এমন করেছে সেটা ভাবতে পারছি না। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে হঠাৎ এমন করছে কেন? ওর কান্না দেখে আমার খারাপ লাগছে, কিন্তু আমি তো ওর কোনো ক্ষতি করিনি, না ধর্ষণ বা এরকম কিছু করার চেষ্টাও করিনি। তাহলে ও এমন বলছে কেন? ও আমাকে ভুল বুঝছে না তো? জান্নাত,
আপনি শুনুন, আপনি যা ভাবছেন সেটা ভুল। কি ভুল? হ্যাঁ, ঠাস ঠাস আমার সাথে বিছানায় শুয়েছিলি সেটা ভুল, আমাকে জড়িয়ে ধরেছিলি সেটা ভুল। আরে আপনি থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। যা করার তো করেছেন, আপনাকে আর কি বলবো, আপনি তো আমার স্বামী। এই বলে জান্নাত বেরিয়ে গেল। ওয়াশরুমে আমি বসে আছি, গাধা বনে গেছি এই ব্যবহারে। হঠাৎ মুচকি হাসতে হাসতে খুব জোরে শব্দ করে হাসতে লাগলাম। ছাদে চলে গেলাম। হাসতে হাসতে এক পর্যায়ে শব্দ করে কান্না করে দিলাম। ছেলেদের কান্না খুব বিদঘুটে দেখায়, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। আমি কি কুফা? নিজে নিজেকে প্রশ্ন করলাম। বাড়ি থেকে মিথ্যা অপবাদে বিতাড়িত হলাম, এখন নিজের স্ত্রীর সাথে কিছু না করে ধর্ষক হয়ে গেলাম। আসলেই আমি কুফা। ভালো কাজ করতে গেলেও খারাপ হয়ে যাই, কিন্তু তাই বলে কি আমি খারাপ হয়ে যাব? না, আমি বদলাবো না। আমি আমার এই সত্তাকে ভালোবাসি। ভুল সবাই করে, সেটা একদিন তারা বুঝতে পারবে, কিন্তু যেন খুব দেরি না হয়ে যায়। চোখ মুখ মুছে নিচে নেমে এলাম। ডাইনিং টেবিলে যাওয়ার জন্য কাজের বুয়ার ডেকে গেল। জান্নাত ফ্রেশ হয়ে নিচে চলে গেছে, আমাকে ডাকেনি পর্যন্ত। নিচে গেলাম, ডাইনিং প্লেসে সৌরভ, জান্নাত আর আঙ্কেল, সরি শ্বশুর মশাই বসে আছেন। সৌরভ, তোর খাওয়া শেষ হলে আমার সাথে চল, বাইরে যাব। কেন, খাবার খেয়ে যাবে না? আর কোথায় যাবে? না আঙ্কেল, আমি এখন খাবো না, বাইরে কিছু কাজ আছে তাই যাব। কিন্তু বা খেয়ে গেলে ভালো হতো না? না আঙ্কেল, কাজ আছে। আচ্ছা, তাহলে গাড়ি নিয়ে যাও। পরে খেয়ে নিবনি। সরি আঙ্কেল, আপনার সম্পত্তি, টাকা পয়সা এসবের ব্যবহার আমি করব না। আমার যা আছে আমি তাতেই খুশি আছি, এর থেকে বেশি কিছু আমি চাই না। না বাবা, আমার করছো কেন? তুমি আমার একমাত্র মেয়ের জামাই, তাই আমার এসবের মালিক তো তুমিও। হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু সেটা আমার বউয়ের জন্যই থাক, ওর মানেই আমার। তাই ও যদি সবকিছু ব্যবহার করে তাতে আমার ব্যবহার করা হবে, খরচ করা হবে, কিন্তু আমি খুব শীঘ্রই আমার নিজের বাড়িতে ওকে নিয়ে যাব। ওর যা লাগবে আমি দেব। হ্যাঁ, হাসালে তুমি। জানো আমার মাসিক খরচ কত? আমার বাড়ির ড্রাইভারেরও সমান টাকা তুমি রোজগার করো কি? সেটা সময় বলবে, বাট এটা যদি অপমান হয়ে থাকে তাহলে এটা তোলা থাক। ভাববেন না আমি প্রতিশোধ নেব, আপনি নিজেই অনুতপ্ত হবেন। বাবা, তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়েছে? না আঙ্কেল, একটু সময়ের আর ভুল বোঝাবুঝির ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আপনি দুশ্চিন্তা করবেন না, সেটা সময় বলবে। সাব্বির, আমার খাওয়া শেষ, তুই কোথায় যাবি? চল। চল। আমি আর সৌরভ বেরিয়ে চললাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ ভাড়া নেই। অনেকক্ষণ পরে ব্যাংকের এটিএম বুথ পেলাম, কার্ড নিয়ে এসেছিলাম, তাই কিছু টাকা বের করে নিলাম। একটা সিএনজি নিয়ে চললাম সৌরভদের বাড়িতে। সৌরভ আমাকে বলতে লাগলো, দোস্ত, টাকাগুলো তো গতকাল হারালি, এখন কি করবি? কি করব বল? আল্লাহ রিজিকে না রাখলে কি আর জোর করে বিজনেস করতে পারবো? ভাই, মন খারাপ করিস না, আল্লাহ নিশ্চয় তোর জন্য ভালো কিছু রাখছে, দেখিস। সেটাই যেন হয়। একটা জিনিস বুঝতে পারলাম না, জান্নাত ভাবি তোর সাথে এমন ব্যবহার কেন করলো? সৌরভকে গতকাল রাতে সবটা খুলে বললাম। ঠিক, তুই সারা রাত এত করে সেবা করলি আর এই প্রতিদান দিল? আমি তো মেয়েটাকে ভালো ভেবেছিলাম। ওর দোষ না, ওর দোষ না, দোষ আমার কপালের। তাই বলে তোকে থাপড় দিল আর ধর্ষক বলল? ও কি জানতো না যে ওর জ্বর এসেছিল আর তুই সারা রাত ওর সেবা করেছিস? বাদ দে না ভাই। আরে না, আমি ভাবিকে বলে দিব সবটা। আমি চাই না কেউ আবার তোকে খারাপ ভাবুক, অন্তত এবার না। এরই মধ্যে সিএনজি সৌরভদের বাড়িতে চলে এসেছে। আমি আর সৌরভ নেমে বাড়িতে ঢুকলাম, কিন্তু ওকে এসব আঙ্কেল আন্টিকে বলতে নিষেধ করলাম। বাড়িতে পৌঁছে আমি আন্টিকে সারপ্রাইজ দিলাম। তোর সাথে কথা নাই। এ মা, আমি কি করলাম? তুই বিয়ে করলি আর আমাদের জানালি না বিয়ের আগে? আমার বিয়ে হবে আমি জানতাম না, তুমি জানবে কিভাবে? মানে? আন্টিকে সবটা খুলে বললাম। কাল রাতের আর সকালের ঘটনা বাদে আন্টি সবটা শুনে অবাক হলেও খুশি হয়েছেন, আর মা আর বাকিদের কথা শুনে রীতিমতো খুশি হয়েছেন যে অনেক ধরা পড়ে গেছে। তাহলে এখন সবাই তোকে আর চরিত্রহীন ভাববে না? জানিস সাব্বির, একটা কথা আছে যে ধর্মের কল বাতাসে নড়ে, সেটাই হয়েছে। আন্টি, বাট আমার বউটা কিন্তু হেব্বি কিউট। ও মা, তাই নাকি?
তাহলে তো দেখতে হচ্ছে। তোমার কাছে নিয়ে আসবনি একদিন। আচ্ছা, ও একটা কথা বলতে ভুলে গেছি, তোর নামে একটা ব্যাগ দিয়ে গেছে কে জানো। কি বললে, ব্যাগ? তাও আবার আমার নামে? আমার জানা মতে এরকম কেউ তো নেই যে আমাকে ব্যাগ দিয়ে যাবে। কে হতে পারে? কে জানো, আমি কি করে বলবো। কোথায় ব্যাগটি? ওই তো ওখানে রাখা আছে, দেখ কে আছে ভেতরে। আমি ভাবতে লাগলাম কে আমাকে ব্যাগ দিয়ে গেল আর কেন। ব্যাগটার কাছে গেলাম, ব্যাগটা আর অন্য কোনো ব্যাগ না, এটা সেই ব্যাগ যেটাতে করে আমি টাকা নিয়ে গেছিলাম বাড়িটা কিনতে। কিন্তু এটা তো ছিনতাইকারীরা নিয়ে